এই ক্লাসটি আমার ক্লজ নিয়ে শেষ ক্লাস। আজকে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ ও একটু অ্যাডভান্স ধরনের ক্লজ, যেমন রেস্ট্রিক্টেড, নন রেস্ট্রিক্টেড, প্রিন্সিপাল ক্লজ, পার্টিসিপাল ক্লজ এবং রিডিউস ক্লজ। তোমরা জানো আগের ভিডিওতে আমি মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে সেই ধারাবাহিকতার চূড়ান্ত অংশ, যেখানে আমরা শিখব কিভাবে এই বিশেষ ধরনের ক্লজগুলোকে চিনতে হয় এবং ব্যবহার করতে হয়। Welcome to the final class on clauses. In this lesson, I explore some advanced type of clauses: restricted, non-restricted, participle, as well as reduced clauses. If you have followed the previous videos, you have already a solid understanding of main clauses, subordinate clauses, and how adjective and adverb clauses work in sentences. Now, it's time to take your grammar skill one step further. By the end of this class, you will be able to identify and use the advanced clauses correctly and confidently in your writing and speaking. Let's dive in and complete our journey through the world of clauses. শুরু করা যাক। শুরুতে আমরা দেখব রেস্ট্রিক্টেড ক্লজ। তার আগে জেনে নেওয়া যাক রেস্ট্রিক্ট শব্দের অর্থ কি, অর্থাৎ মিনিং অফ দ্য রেস্ট্রিক্ট। রেস্ট্রিক্ট শব্দের অর্থ হচ্ছে সীমাবদ্ধ বা সীমিত করে ফেলা। তাহলে রেস্ট্রিক্টেড ক্লজটা জিনিসটা কি? রেস্ট্রিক্টেড ক্লজটা হচ্ছে একটা সীমাবদ্ধ অথবা সীমারেখা নির্ধারক উপবাক্য বা খণ্ড বাক্য। এটাকে আবার ডিফাইনিং ক্লজও বলা হয়। আসলে কি করে? এটি নাউনের পরিচয় নির্দিষ্ট করে। যদি এই অংশটি বাদ দেওয়া যায় তাহলে বাক্যটির অর্থ অস্পষ্ট হয়ে যায়। It specifies the identity of the noun. If this part is omitted, the meaning of the sentence become unclear. বিষয়টা আসলে একটু পরিষ্কার করে দেওয়া হয়। যেমন দেখো, the boy who is wearing a shirt, রেড শার্ট, এটার বাংলাটা হচ্ছে যে ছেলেটি যে লাল শার্ট পরেছে, যে লাল শার্ট পরেছে। আমি এই বাক্যে যদি হু ইজ ওয়ারিং এ রেড শার্ট বাদ দিই, তাহলে এই সেন্টেন্সের অর্থ হয় দ্য বয় ইজ মাই ব্রাদার, মানে ছেলেটি আমার ভাই। কিন্তু আসলে কোন ছেলেটা আসলে আমার ভাই সেটা স্পষ্ট না। তাই আসলে এই অংশটা যখন আমি কেটে দিচ্ছি, তাহলে এটা একটা অস্পষ্ট অর্থ বহন করে। এই জন্য হু ইজ ওয়ারিং এ রেড শার্ট, wearing a red shirt, this is an example of restricted clause. I hope you have understood. এবার দেখো, এবার আলোচনা করা যাক। এবার আরেকটা বাক্য দিয়ে এটা আরেকটু ক্লিয়ার করা যাক। ধরো আমি লিখলাম the man who came here is my brother. এটা বাংলা অর্থ হচ্ছে যে লোক এখানে আসলো সে আমার ভাই। এটা যদি আমি হু কেম হিয়ার এই অংশটা কেটে দিই, দেখো এই অংশটা আমি কেটে দিচ্ছি, তাহলে বাংলা লোকটি আমার ভাই। তাহলে লোকটি আমার ভাই, আসলে কোন লোকটি আসলে এটা নির্দিষ্ট না, একটা অস্পষ্ট অর্থ। তাহলে এই যে আমি যদি আবার ফেরত আসি, দ্য ম্যান হু কেম হিয়ার, এটা হচ্ছে একটা রেস্ট্রিক্টেড ক্লজ। এখন রেস্ট্রিক্টেড ক্লজের কাজটা, অর্থাৎ ফাংশন অফ
এই রেস্ট্রিকটিভ ক্লজ। একটা রেস্ট্রিকটিভ ক্লজের কাজ হচ্ছে নাউনকে চিহ্নিত করা, নাউন বা প্রোনাউনকে চিহ্নিত করা। দেখো এই যে হু কেম হিয়ার দেখছো না, এই দা হু কেম কি করেছে, দা হু কেম, হু কেম এটা দা ম্যান কি করেছে, আইডেন্টিফাই করেছে, আইডেন্টিফাই করেছে। আমি যদি তোমাদের এটা দেখাই, এটা যদি তোমাদের দেখায়, দেখো এই দা ম্যানকে চিহ্নিত করেছে কে, চিহ্নিত করেছে দেখো এই হু কেম হিয়ার এই অংশ, হু কেম হিয়ার এই অংশটা, এই অংশটা চিহ্নিত করেছে কাকে, এই দা ম্যান এই অংশটা। এই জন্য এই হু কেম এই অংশটা বা এই ক্লজটাকে বলা হয় ডেসক্রিপটিভ ক্লজ। আশা করি বোঝাতে পারছি। এবার পরের বিষয়ে যাই। আমাদের পরের বিষয়টা হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ। নন রেস্ট্রিকটিভ ক্লজ, নন রেস্ট্রিকটিভ ক্লজের বাংলা হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ ইজ অপোজিট অফ রেস্ট্রিকটিভ ক্লজ। কি বললাম, নন রেস্ট্রিকটিভ ক্লজ ইজ অপোজিট টু রেস্ট্রিকটিভ ক্লজ, মানে হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজের বিপরীত হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ। এটা বাংলাটা কি দেখো, এর বাংলা হচ্ছে সীমাবদ্ধ বা অতিরিক্ত তথ্যবাচক বা খণ্ডবাক্য। এটার আরেকটা ইংলিশ হচ্ছে আছে, সেটা হচ্ছে নন ডিফাইনিং ক্লজ। আচ্ছা, এটার কাজটা হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে অধিক তথ্য দেয়, কিন্তু নাউনকে চেনার জন্য জরুরি নয়। আমরা প্রিভিয়াসলি আমরা জেনে আসছি রেস্ট্রিকটিভ ক্লজ কি করে। রেস্ট্রিকটিভ ক্লজ হচ্ছে নাউনকে চেনাতে সাহায্য করে, তাহলে নন রেস্ট্রিকটিভ ক্লজটা কি, নাউনকে নাউন বা প্রোনাউন অধিক তথ্য দিতে সাহায্য করে। ইট প্রোভাইডস, আমি যদি এটা ইংলিশে বলি, ইট প্রোভাইডস অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য নাউন বাট ইট ইজ নট এসেনশিয়াল টু আইডেন্টিফাই দ্য নাউন। আইডেন্টিফাই করার কাজটা কার, ডিফাইনিং বা ডেসক্রিপটিভ ক্লজের। আর অতিরিক্ত তথ্য দেওয়ার কাজটা কার, নন ডেসক্রিপটিভ ক্লজের। এবার ইংরেজি বাক্যের মাধ্যমে দেখা যায়, দেখো মাই ব্রাদার এই যে ডক্টর, ঠিক আছে, তাহলে এই যে অংশটুকু হু ইজ ওয়ারিং এ শার্ট, রেড শার্ট, এই অংশটুকু কি করছে, আমার ভাই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এটার বাংলাটা কি, যে লাল শার্ট পরেছে। আমি যদি এটা কেটে দিই, আমার কোনো সমস্যা নেই, কেটে দিই মাই ব্রাদার ইজ এ ডক্টর, এটা কোনো কি হলো না, এটা একটা অস্পষ্ট বাক্য হলো না, এটা একটা অর্থপূর্ণ বাক্য। বাট আমি যদি এই অংশটা দিই, এই অংশ দিয়ে কি বোঝাচ্ছে, আমার ভাই সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য, কি অতিরিক্ত তথ্য হচ্ছে যে লাল শার্ট, মানে অতিরিক্ত তথ্য দিচ্ছে সে লাল শার্ট পরে আছে। আর যদি এইভাবে আমি লিখতাম, দেখো যদি দা বয় অথবা দা ম্যান হু ইজ ওয়ারিং এ রেড শার্ট ইজ মাই ব্রাদার, তখন হু ইজ ওয়ারিং এ রেড শার্ট, তখন এটাকে বলা হতো রেস্ট্রিকটিভ ক্লজ। পাংচুয়েশন মার্কে একটা ব্যবহার আছে, পাংচুয়েশন মার্কের যে ব্যবহারটা সেটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ। রেস্ট্রিকটিভ ক্লজের ক্ষেত্রে আগে পরে কোথাও কমা বসে না, বাট নন রেস্ট্রিকটিভ ক্লজের ক্ষেত্রে ইউ হ্যাভ টু ইউজ কমা, মানে নন রেস্ট্রিকটিভ ক্লজের ক্ষেত্রে আসলে কমা ব্যবহার করতে হয়। এটা তুমি ইংরেজি বেকার বাক্য দেখলে বুঝতে পারো। বাট whenever you will be ready to write anything, মানে যখন তুমি রিটেন লিখতে যাবা বা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবা, যদি সেটাকে চিহ্নিত করে নন রেস্ট্রিকটিভ, অবশ্যই সেটা আগে এবং পরে ইউ মাস্ট ইউজ কমা, তোমাকে কমা ব্যবহার করতে হবে। এবার দেখো আরেকটু এগিয়ে যায়, এবার আমরা দুটো জিনিসের একটু সাইড বাই সাইড কম্পারিজন করে দেখি। দেখো রেস্ট্রিকটিভ ক্লজের বাংলা হচ্ছে
বাংলা হচ্ছে দেখো সীমাবদ্ধ উপবাক্য, আর আর নন রেস্ট্রিক্টিভ ক্লজের বাংলা হচ্ছে অসীমাবদ্ধ উপবাক্য। এবার রেস্ট্রিক্টিভ ক্লজের কাজ হচ্ছে নাউনকে চেনানো, আর নন রেস্ট্রিক্টিভ ক্লজের কাজ হচ্ছে অতিরিক্ত তথ্য দেয় কার সম্পর্কে, নাউন অথবা প্রোনাউন। আবার বলছি, রেস্ট্রিক্টিভ ক্লজের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে কি করা, না আবার বলছি সরি, রেস্ট্রিক্টিভ ক্লজের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে চেনানো, এবং নন রেস্ট্রিক্টিভ ক্লজের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। আশা করি বোঝাতে পারছি। এবার দেখো পরের অংশ, প্রয়োজনীয়তার দিক থেকে দেখো, ইন দ্য টার্ম অফ নেসেসিটি, প্রয়োজনীয়তা থেকে রেস্ট্রিক্টিভ ক্লজটাকে কি করা যায় না, পরিহার করা যায় না, আর নন রেস্ট্রিক্টিভ ক্লজকে পরিহার করলে বাক্যের কোনো সমস্যা হয় না। এবং আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস হচ্ছে রেস্ট্রিক্টিভ ক্লজের ক্ষেত্রে কমা ব্যবহৃত হয় না, এবং নন রেস্ট্রিক্টিভ ক্লজের ক্ষেত্রে কমা ব্যবহৃত হয়। এবার উদাহরণ দেখো, উদাহরণ হচ্ছে দ্য ম্যান কল্ড ইউ ইজ মাই আঙ্কেল, মানে যে লোকটি তোমাকে ডাকলো। হু কল্ড, এই অংশটাকে কি করছে, ম্যানকে চিহ্নিত করছে, এই জন্য রেস্ট্রিক্টিভ ক্লজ। এবং ইংরেজি বাক্য দিয়েও তুমি চিহ্নিত করতে পারবা যে এরপরে কি, এরপরে কমা নাই, এটা এখানে কিন্তু কমা ব্যবহার করি নাই। দেখো এখানে একটা সাজেশন আসছে, তাই এখানে কমা, দেখো এই জায়গায় আসলে ম্যান, এখানে দেখো তুমি আরেকটা জিনিস দিয়ে বুঝতে পারবা, আর রেস্ট্রিক্টিভ ক্লজগুলো অধিকাংশ ডিটারমিনার দ্বারা চিহ্নিত থাকে। আচ্ছা পরের অংশ দেখো, পরের অংশটা দেখো, মিস্টার করিম হু কল্ড ইউ, জনাব করিম হু কল্ড ইউ। তা এই যে অংশটা দেখো, এই অংশটাকে কি করেছে, এই অংশটা এই যে জনাব করিমকে কি করেছে, জনাব করিম সম্পর্কে কি করেছে, অতিরিক্ত তথ্য দিয়েছে। And এই জন্যে for this reason who called you this clause is an example of non-restrictive। আশা করি বোঝাতে পারছি। এবার আমরা একটা উপসংহার টানি। যদি উপবাক্যটি, আমি বলছি যদি উপবাক্যটি যদি নাউনকে চিনাতে সাহায্য করে, সেটা হচ্ছে রেস্ট্রিক্টিভ ক্লজ। If the clause helps to identify the noun, that must be restrictive clause. On the other hand, যদি ক্লজটি যদি উপবাক্যটি শুধু বাড়তি তথ্য দেয়, সেটাকে নন রেস্ট্রিক্টিভ ক্লজ। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি। যদি নাও বোঝো তাহলে কমেন্টে লেখো এবং প্রশ্ন জিজ্ঞাসা করো। এবার আমরা আসবো পার্টিসিপল ক্লজ নিয়ে। পার্টিসিপল ক্লজটা কি? পার্টিসিপল ক্লজটা হচ্ছে দেখো, আমি যদি পার্টিসিপল ক্লজ দেখো, পার্টিসিপল ক্লজ হলো একটি সাবঅর্ডিনেট ক্লজ যা পার্টিসিপল, বিশেষ করে প্রেজেন্ট, পাস্ট বা পারফেক্ট পার্টিসিপল শুরু হয় এবং মূল ভার্বের সময় কারণ, শর্ত, ফলাফল ইত্যাদি প্রকাশ করে। দেখো মানে পার্টিসিপল ক্লজের কাজটা হচ্ছে সময় প্রকাশ করা, কারণ, শর্ত, ফলাফল। তোমরা যারা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জানো, তারা যদি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে ভালো ধারণা রাখবো, আমার মনে হয় না পার্টিসিপল ক্লজ
তোমাদের খুব একটা কঠিন বলে মনে হবে। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে বাক্যকে সংক্ষেপ করা, প্রাঞ্জল করা, গতিশীল করা। এবার দেখো আমি যদি একটু এর ইংলিশ ভাষণ বলি, a participle clause is a type of subordinate clause that begins with a participle that may be present, past, or perfect participle and expresses time, reason, condition, result, or manner in relation to the main verb. এরপরে যদি তোমার কোনো কোশ্চেন থাকে করতে পারো। এবার দেখো এবার পার্টিসিপল ক্লজের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। There are three types of participle clause. Participle clause সাধারণত তিন ধরনের। নাম্বার 1 প্রেজেন্ট পার্টিসিপল ক্লজ, নাম্বার 2 পাস্ট পার্টিসিপল ক্লজ, নাম্বার 3 পারফেক্ট পার্টিসিপল। এবার শুরুতে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ক্লজ নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পার্টিসিপল আমরা কি জানি? প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল ক্লজটা সাধারণত কি রকম? প্রেজেন্ট পার্টিসিপল সাধারণত শুরুতে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বাকি। যেমন দেখো ওয়াকিং ডাউন দ্য রোড, এটা কিসের উদাহরণ? এটা আসলে প্রেজেন্ট পার্টিসিপল উদাহরণ। এটা মনে রেখো, যাই প্রেজেন্ট পার্টিসিপল তাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ক্লজ। প্রেজেন্ট পার্টিসিপল ক্লজ আসলে সত্যিকার অর্থে প্রেজেন্ট পার্টিসিপল ক্লজ নেই, এটা মূলত একটা ফ্রেজ। তাহলে এটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। কি ফ্রেজ? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। মানে হচ্ছে যাই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ক্লজ। আই থিঙ্ক, আমি মনে করি you have understood. এবার দেখো he saw an accident, তার মানে ওয়াকিং ডাউন দ্য রোড, রাস্তা হেঁটে যাওয়ার সময় he saw an accident। আমি কি বলেছিলাম? পার্টিসিপলের ক্লজের দিয়ে কি বোঝায়? সময়, শর্ত, উদ্দেশ্য। তো এইটা দিয়ে কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে। আচ্ছা আরেকটা দেখো হিয়ারিং দ্য নিউজ, খবরটি শুনে she started crying, মানে কি খবরটি শুনে সে কাঁদতে শুরু করলো। এবার আসি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ক্লজ, পাস্ট পার্টিসিপল ক্লজটা কেমন? পাস্ট পার্টিসিপল মানে কি? দ্য থার্ড ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের 3 নম্বর। আর পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের 3 নম্বর প্লাস বাকি অংশ। মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ক্লজ বলে আসলে কোনো ক্লজ নেই, আসলে পাস্ট পার্টিসিপল ফ্রেজ যেটা সেটা আসলে পাস্ট পার্টিসিপল ক্লজ। আই থিঙ্ক আই হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড। এবার দেখো একটু ইংরেজি বাক্য দিয়ে দেখি, শট বাই দ্য নিউজ। আসলে এই বাক্যটা কি? হি, যদি when he shot, when he was shot, দেখো এটা ছিল বাক্য। এটা কি করা হয়েছে? দেখো এটা করা হয়েছে সাবজেক্ট when বাদ দেওয়া হয়েছে, হি বাদ দেওয়া হয়েছে was, ওরে কি করা হয়েছে? একটা ফ্রেজ। এটা মূলত কি? এটা মূলত when he was shocked by the news এরই সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিজ ভার্সন হচ্ছে shocked by the news। এই জন্য এটাকে ক্লজ বলা হয়। মানে মূল ক্লজটা যেহেতু সংক্ষিপ্ত করা হয়েছে এই জন্য এটাকে বলা হয় পার্টিসিপল। আর এই যে ভার্বের 3 নম্বর, এই জন্য এই অংশটুকুকে বলা হয় পাস্ট পার্টিসিপল ক্লজ। আশা করি বোঝাতে পারছে। দেখো এই সেন্টেন্সের যদি বিল্ট ইন আটা, সেটাকে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করি। দেখো ইট ওয়াজ বিল্ট এন্ড, এখানে এন্ড যোগ করি। দেখো এই উভয় ক্লজে দেখো এই অংশটা কি করা হয়েছে? ইটটাকে পরিহার করা হয়েছে, ওয়াজটাকে পরিহার করা হয়েছে, পরে এটাকে কি করা হয়েছে? এটাকে একটা ফ্রেজে কনভার্ট করা হয়েছে। ফ্রেজটা কেমন? পাস্ট পার্টিসিপল। এর নাম কি? পাস্ট পার্টিসিপল ফ্রেজ। যেহেতু এটা ক্লজ থেকে আসছে এই জন্য এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ক্লজ। এটাকে পাস্ট পার্টিসিপল ক্লজ। আশা করি বোঝাতে পারছি। এবার পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা কি? হ্যাভিং
তারপরে পাস্ট পার্টিসিপল। তোমরা যারা প্রেজেন্ট পার্টিসিপল বুঝতে পারছো না, পাস্ট পার্টিসিপল বুঝতে পারছো না, পারফেক্ট পার্টিসিপল বুঝতে পারছো না, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে বাংলা ব্যাকরণ সহ বোঝানোর চেষ্টা করব। মানে আমি আমি প্রিভিয়াসলি আমি তোমাদের আগে বলেছি আমরা ইংরেজিটা শিখি ইংরেজি দিয়ে, বাট আমাদের ইংরেজিটা শিখতে হয় আমাদের ভাষা দিয়ে, মানে হচ্ছে বাংলা দিয়ে। এই জন্যে আমি বাংলা ব্যাকরণের সাথে ইংরেজি ব্যাকরণ মিলিয়ে ক্লাসগুলো করাবো। এখন তুমি যদি আমার ক্লাসগুলো করো, তোমরা যদি আমার ক্লাসগুলো করো, তাহলে তোমরা বাংলা ব্যাকরণের সাথে পরিচিত হয়ে যাবা। আবার at the same time you will be introduced with English grammar. এবার দেখো, তাহলে পারফেক্ট পার্টিসিপলটা কি? হ্যাভিং প্লাস ভার্বের 3 নম্বর। এবার এটা দেখো হোমওয়ার্ক শেষ করে, অর্থাৎ হোমওয়ার্ক শেষ করে কি এটা কেমন ছিল দেখো, মূল বাক্যটা ছিল when he finished, when he had finished the work he went out। এটাকে কি করা হয়েছে? when বাদ দেওয়া হয়েছে, he বাদ দেওয়া হয়েছে, had বাদ দিয়ে সেটা হ্যাভিং করা হয়েছে, এবং এটা একটা সংক্ষিপ্ত করে ফেলা হয়েছে, মানে একটা ফ্রেজে রূপান্তরিত করা হয়েছে, আর এরই নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আশা করি বোঝাতে পারছি। এবার পার্টিসিপল ক্লজের ব্যবহার উদ্দেশ্য, বাক্য মানে এটা হচ্ছে পার্টিসিপল ক্লজ ব্যবহার উদ্দেশ্যটা কি? দ্য পারপাস অফ ইউজিং এ পার্টিসিপল। প্রথম কাজটা হচ্ছে বাক্য সংক্ষেপ করতে, টু শর্টেন সেন্টেন্সেস, মানে হচ্ছে আবার বলছি বাক্য সংক্ষেপ করতে, লেখাকে প্রাঞ্জল ও গতিশীল করতে, টু মেক দ্য রাইটিং মোর কনসাইজ অ্যান্ড ফ্লুয়েন্ট। কারণ তৃতীয় নম্বর হচ্ছে কারণ, সময়, শর্ত, ফলাফল বা পদ্ধতি প্রকাশ করতে, মানে টু এক্সপ্রেস রিজন, টাইম, কন্ডিশন, রেজাল্ট অর ম্যানার। আশা করি I have tried my best and I hope you have understood. এবার গুরুত্বপূর্ণ নিয়ম, ইম্পর্টেন্ট রুল। দেখো পার্টিসিপল ক্লজের সাবজেক্ট এবং মেইন ক্লজের সাবজেক্ট একই হতে, মানে পার্টিসিপল ক্লজ কেমন হবে, মানে এখানে দেখো ওয়াকিং ডাউন দিস এ কার, এবার দেখো এ কার কিন্তু ওয়াক ডাউন করে না, যেমন আমি যদি উপরে উদাহরণটা দেখি, দেখো হ্যাভিং ফিনিশড, মানে এই যে হি কি করছে? ফিনিশের কাজটা করছে, মানে এই ফিনিশের সাবজেক্টটা কি? হি। বাট তোমরা এটা একটু খেয়াল করো, আমি যদি এটা মার্ক করে দিই, দেখো ওয়াকিং, এই যে ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট এ কার, আসলে এই যে ওয়াকিং এর এই যে ওয়াকিং ভার্বের সাবজেক্ট কিন্তু এ কার না, এই জন্য এটা পার্টিসিপল ক্লজও না, এবং এটা একটা ভুল বাক্য। এটা বলা হয় ড্যাংলিং মডিফায়ার, এটাকে আবার বলতে পারি ড্যাংলিং মডিফায়ার। আবার দেখো এই বাক্য শুদ্ধ রূপটা কি? দেখো শুদ্ধ রূপটা হচ্ছে ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট আই ওয়াজ হিট বাই দ্য কার, ঠিক আছে? তার মানে এই ওয়াকিং এর সাবজেক্টটা কি? ওয়াকিং এর সাবজেক্ট হচ্ছে আই, এটা ঠিক আছে। মানে ভুল যদি বলা হয় এই বাক্যটা আসলে কেমন ছিল? when I was walking down the street I was hit by a car. Can I make you understand? আমি মনে করি তোমাদের বোঝাতে পারছি, যদি না বোঝাতে পারি তোমরা আমাকে কোশ্চেন করো। এবার আসি হচ্ছে রিডিউস ক্লজ। রিডিউস ক্লজ কি? রিডিউস ক্লজ হলো সাবঅর্ডিনেট ক্লজ। রিডিউস ক্লজ হলো সাবঅর্ডিনেট ক্লজ যা সংক্ষেপিত, বিশেষ করে যখন সাবঅর্ডিনেট ক্লজের
সাবজেক্ট এবং মেইন ক্লজের সাবজেক্ট একই হয় তখন এটি পার্টিসিপল ফ্রেজ বা ইনফিনিটিভেও লেখা যেতে পারে। মানে reduce clause মনে রেখো, keep it in your mind strongly that there is no difference between participle clause and this clause. বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, যে যা লাও হাই বধু, ঠিক আমি। এবার দেখো ক্লজ গুলো, এই যে রিডিউস ক্লজ, কোন কোন ক্লজের আসলে রিডিউস করা যায়? সাধারণত আসলে দেখো, তার আগে রিডিউস ক্লজের একটু, যেটা আসলে ইংলিশে যদি আমি বলি, এই রিডিউস ক্লজ ইংলিশটা এইভাবে বলা যায়, a reduced clause is a subordinate clause that is shortened, especially when the subject of the subordinate clause is the same as the subject of the main clause. In such cases, it is written using participle phrase or an infinitive phrase. এবার দেখা যাক কোন কোন ক্লজের আসলে রিডিউস করা যায়। সাধারণত আসলে অ্যাডজেক্টিভ ক্লজের এবং অ্যাডভার্বিয়াল ক্লজের কি করা যায়? রিডিউস করা যায়। এবার আমরা কিছু বাক্য দিয়ে জিনিসটা পরিষ্কারভাবে বুঝব। দেখো রিডিউস, প্রথমত আমরা আসবো রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ। রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ, দেখো দ্য ম্যান হু ইজ আন্ডারস্ট্যান্ড অ্যাট দ্য ডোর ইজ মাই আঙ্কেল। এই বাক্যে রিডিউস করার জন্য আমার কি করতে হবে? দ্য ম্যান, এই যে ক্লজ মার্কাটা সেটা কি করতে হবে? বাদ দিতে হবে, বাদ দিতে হবে। হু বাদ দিতে হবে। এইটাকে, এই অংশটুকু দেখো, এই অংশটুকুকে একটা ফ্রেজে কনভার্ট করতে হবে। ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইনটু ফ্রেজ। তুমি যদি ইউ হ্যাভ বেসিক নলেজ হাউ টু ট্রান্সফর্ম দ্য কমপ্লেক্স সেন্টেন্স ইনটু সিম্পল সেন্টেন্স, মানে তোমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সটাকে সিম্পল ফর্ম করতে পারো, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজকে তুমি ইজ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্বিয়াল ক্লজকে কি করতে পারবা? রিডিউস করতে পারবা। তার মানে কমপ্লেক্স টু সিম্পল, এইটা হচ্ছে রিডিউস ক্লজের রহস্য। আচ্ছা দেখো, দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, এটার মানে কি? এটা বাংলা মানে হচ্ছে যে লোকটি দরজায় দাঁড়িয়ে আছে সে আমার চাচা। এটা আবার অ্যাডজেক্টিভ ক্লজও বলা হয়। আবার দেখো এটা আবার অ্যাডজেক্টিভ ডেসক্রিপটিভ উভয় বলা হয়। এবার রিডিউস অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার দেখো রিডিউস অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে অ্যাডভার্ব। দেখো হোয়াই আই ওয়াজ ওয়াকিং ডাউন দ্য রোড, আমরা কি জানি অ্যাডভার্বিয়াল ক্লজ আসলে কি বোঝায়? অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে সময় বোঝায়, শর্ত বোঝায়, কারণ বোঝায়, ধরন বোঝায়। এবং তুমি জানো ভার্বকে কোথায়, কিভাবে, কখন, কি উদ্দেশ্যে, কি জন্য, শর্ত দিয়ে, এগুলো দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্বিয়াল ক্লজ। আরেকভাবে তো চেনা যায় কিছু সাবঅর্ডিনেট কনজাংশন, যেমন হোয়াইল। হোয়াইল দিয়ে কি চেনা যায়? হোয়াইল, বিকজ, সিন্স, অ্যাজ, বিফোর, ঠিক, প্রোভাইডেড দ্যাট, আফটার, বিফোর, সিন্স, দো অথবা অলদো। এগুলো যুক্ত থাকলে কোন ক্লজ হয়? এগুলো যুক্ত থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তা এই যে পূর্ণ বাক্যে, দেখো এই যে পূর্ণ বাক্যে অ্যাডভার্ব, এই রিডিউস রূপটাকে রিডিউস রূপ করার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে হচ্ছে এই যে ক্লজ মার্কা তোমাকে বাদ দিতে হবে। মানে হচ্ছে তোমাকে ফ্রেজে রূপান্তর করতে, ইউ হ্যাভ টু মেক ইট ইনটু ফ্রেজ। আর ফ্রেজের শর্তটা কি? আমি একটা ভিডিওতে কিভাবে ফ্রেজটাকে ক্লজে পরিণত করা যায় এবং ক্লজটাকে কিভাবে ফ্রেজে পরিণত করা যায় সেটা নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। শুধু তোমরা আমার সাথে থাকো, এতটুকু বিশ্বাস তোমরা রাখো। তোমরা যদি নিয়মিত হয়, তোমাদের চাকরি বাকরি থেকে শুরু করে অ্যাডমিশনের ফুল প্রিপারেশন ইনশাআল্লাহ হয়ে যাবে। যেমন দেখো হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ডাউন দ্য রোড, এটা রিডিউস করার জন্য প্রথমত কি আমার ক্লজ মার্কার বাদ দিতে হবে, তারপর সাবজেক্ট বাদ দিতে হবে এবং ফাইনাইট ভার্ব বাদ দিতে হবে। তাহলে এইটার রিডিউস রূপটা কি? এই রিডিউস রূপটা হচ্ছে ওয়াকিং ডাউন দ্য রোড, আই স ইট। এবার আমরা আরো কিছু জিনিস দেখি। এবার সতর্কতা, কিছু জিনিস। তো
পূর্ববর্তী বাক্যের থেকে দেখো আরেকটা বাক্য ইফ ইট ইজ প্রপারলি ইউজড, তোমাকে এটাকে কি করতে হবে? রিডিউস করা মানে কি? রিডিউস করা মানে সে ক্লজকে ফ্রেজে পরিণত করা, এছাড়া অন্য কিছু নেই। তো তোমাকে ইফ ইট ইজ প্রপারলি ইউজড এটাকে কি করতে হবে? এটাকে তোমার ফ্রেজে কনভার্ট করতে হবে। ফ্রেজে কনভার্ট করার নিয়মটা কি? ফ্রেজে কনভার্ট করার নিয়ম হচ্ছে প্রথমত এই যে সাবজেক্ট বাদ দিতে হবে, এই কলাজ মার্কার বাদ দিতে হবে, তারপরে কি ফাইনাইট ভার্ব বাদ দিতে হবে। তার মানে কি তোমরা এতটুকু জানো, যদি একটা নন ফাইনাইট ভার্ব ভার্বের আগে একটা বিভাগ বসানো যায় সেটা কি হয়ে যায়? ফাইনাইট ভার্ব। যেমন দেখো আমি লিখলাম রাইটিং, রাইটিং, রাইটিং এর আগে যদি ইজ বসানো যায় এবং এর আগে একটা যদি সাবজেক্ট বসানো যায় সেটা কি হয়ে যায়? একটা ফাইনাইট ভার্ব হয়ে যায়। তাহলে আমি যদি এই রাইটিংটাকে বাদ দিই, ইজ এবং হি বাদ দিই, তাহলে সেটা কি হয়ে যায়? একটা নন ফাইনাইট ভার্ব হয়ে যায়। আর নন ফাইনাইট ভার্ব কি করে? একটা ফ্রেজ গঠনে সাহায্য করে। এবং এটা পাস্ট পার্টিসিপল যদি হয়, দেখো পাস্ট পার্টিসিপল, দেখো আমি যদি এইটা লিখি ইফ ইট ইজ রিটেন, দেখো তাহলে এইটা কি? এই যে রিটেন ছিল নন ফাইনাইট ভার্ব, এটা বি ভার্ব ব্যবহার করার কারণে কি হয়েছে? এটা একটা ফাইনাইট, এটা এখন ক্লজ। এখন যদি আমি ইজটা পরিহার করি, এটা একটা নন ফাইনাইট ভার্ব, আর সাবজেক্ট ক্লজ মার্কার বাদ দিলে একটা ফ্রেজ হয়ে যায়। এই জন্য ইফ ইট ইজ, আমি একটু মার্ক করে দিই, দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই ইফ ইট ইজ প্রপার ইউজড, এই দেখো এই অংশটার আমি ইট বাদ দিয়েছি, ইজ বাদ দিয়েছি, দিয়ে এই অংশটা একটা ফ্রেজে কনভার্ট করে কি বানালাম? রিজন বানালাম। এবার তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখো আমি একটা বাক্য দিই, দেখো when he was a child he loved football, এই দুই রিডিউস সব কারণ বিবেচনা করো। when he was a child he loved football, আমি যদি রিডিউস করি, দেখো আমি যদি রিডিউস করি অর্থ কেমন হয়ে যায়? দেখো এটা অর্থ হবে, আমার রিডিউস করার জন্য এটা কি এই ওয়াজের সাথে কি করতে হবে? আইনজি। ওয়াজে না, ওয়াজের সাথে আইনজি করা যায় না। আমরা জানি ভার্বের বেস ফর্ম। তো ভার্বের বেস ফর্মটা কি? ভার্বের বেস ফর্ম হচ্ছে ওয়াজ, বি। ওয়াজের বেস ফর্মটা কি? বি। তাই এইটার বাংলা হচ্ছে বি। এর অর্থটা কি? পিনেসার মানে শিশু হওয়ায় সে ফুটবল খেলা ভালোবাসত বা ফুটবল ভালোবাসত। আসলে এটার প্রকৃত যে অর্থ, মূল অর্থের কি হয়ে যায়? চেঞ্জ হয়। এই জন্য এই সেন্টেন্সটা তুমি রিডিউস করতে পারবা না। মানে সকল সেন্টেন্সে রিডিউস হবে সেটা আসলে সেটা সবসময় হয় না। এই জন্য তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বই দেখতে হবে। তারপরে যদি তুমি না বোঝো, তুমি আমার কমেন্টে লেখো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এবার দেখো সংক্ষেপে আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখে, দেখো অ্যাডজেক্টিভ ক্লজকে আমি রিডিউস যদি করি, দেখো দ্য গার্ল হুইজ, তা রিডিউস করতে হবে। রিডিউস করতে গেলে রিডিউস ক্লজ মানে কি? ফ্রেজে পরিণত করতে হবে। ফ্রেজে পরিণত দেখো আমি যদি দেখো এই অংশটা হু বাদ দিই, ইজ বাদ দিই, তাহলে কি হয়ে যাবে? রিডিউস হয়ে যাবে। তাহলে এটা দাঁড়াচ্ছে কি? দেখো দ্য গার্ল সিং ইজ মাই সিস্টার, এটা কি রিডিউস? আচ্ছা এবার দেখো হোয়াইল সি ওয়ান, তার সি ওয়াজ কুকিং, তার মানে এই অংশটা আমি যদি বাদ দিই তাহলে কি হবে? একটা কি হয়ে যাবে? একটা রিডিউস অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। এবার দেখো আমরা ক্লজ ভিত্তিক কিছু অনুবাদ শিখে আসি। প্রথমত নাউন ক্লজের আসলে নিয়ে আলোচনা করি। নাউন ক্লজ দেখো প্রথমত আমরা জানি নাউন ক্লজটা কি। নাউন ক্লজটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে। যেমন দেখো সে যা জানিয়েছিল, এই বাক্যের সাবজেক্ট থেকে সে যা জানিয়েছিল। আর ইংরেজিটা কি? হোয়াট হি হ্যাড সেড, হোয়াট হি হ্যাড said, what he had said was entirely false, তার মানে এটা কি? বাক্যের সাবজেক্ট। আর বাক্যের সাবজেক্ট যা বলছে সেটা কি? নাউন ক্লজ, তার মানে এটা নাউন ক্লজ। এবার দেখো আমি যদি নিচে যাই, as an object মানে কি? নাউন ক্লজ কিসে বসে? একটা অবজেক্ট হিসেবে বসে। তার মানে দেখো আমি বললাম সে জানে যে আমি যাব না, তার মানে কি? সে কি জানে? সে আমি যাব না, এই অংশটা তার মানে কি? জানে ভার্বের অবজেক্টটা কি? আমি যাব না। এই জন্য আমি যাব না হচ্ছে একটা নাউন ক্লজ। এই জন্য আমরা বলতে পারি হি নোজ দ্যাট আই উইল নট গো, এটা একটা নাউন ক্লজ।
আশা করি বোঝাতে পারছি। এবার আফটার প্রিপজিশন, প্রিপজিশনের পরে যে ক্লজই থাকুক না কেন সেটাকে আমরা কি বলবো? নাউন ক্লজ। এই জন্য দেখো এবার তোমার যা আছে তাই নিয়ে, তোমার যা আছে এই অংশটা কি একটা বিভক্তিযুক্ত শব্দ। আর আমরা জানি কি বিভক্তি, প্রিপজিশন ওয়ার্ডস as বিভক্তি, as বিভক্তি ইন ইংলিশ গ্রামার। ইংরেজি ব্যাকরণে প্রিপজিশনটা আসলেই বিভক্তির মতন কাজ করে। এই জন্য দেখো আমি এখানে বলেছি দেখো হি শুড বি কন্টেন্ট উইথ হোয়াট হি হ্যাভ। এই জন্য এই যে অংশটা দেখো, এই যে আমি যদি এটা আরেকটু সুন্দর করে দিই তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো উইথ হোয়াট ইউ হ্যাভ, উইথ হোয়াট ইউ, এটা যেহেতু প্রিপজিশন যুক্ত এই জন্য এই অংশটুকুকে বলে নাউন। এবার দেখো অ্যাজ কমপ্লিমেন্ট, আমি কমপ্লিমেন্ট নিয়ে একটা ক্লাস দেবো তোমাদের, এটা তোমরা স্পষ্ট বুঝতে পারবা অবজেক্টিভ কমপ্লিমেন্ট কোনটা, তারপরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কোনটা সেটাও তোমরা ক্লিয়ার হবা। দেখো এই যে ক্লজটা দেখো দ্যাট হি ওয়েন্ট দেয়ার, আসলে আমার একটা ভুল লেখা হয়েছে, এটা আমি একটু ঠিক করছি। দিস ইজ ট্রু দ্যাট হি ওয়েন্ট দেয়ার। এবার ঠিক আছে দেখো, এবার দেখো দিস ইজ ট্রু দ্যাট হি ওয়েন্ট দেয়ার, এই যে অংশটুকু এটা কি করেছে, এই যে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে, এই জন্য এই অংশটুকুকে বলা হয় নাউন ক্লজ। এবার আমরা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে একটু আরেকটু অনুবাদ দেখে আসি। অ্যাডজেক্টিভ ক্লজ দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ দেখো যে লোকটি এখানে আসে তার মানে কি এখানে আসে এই অংশটাকে আমরা কি বলবো, এই অংশটুকুকে আমরা বলবো একটা অ্যাডজেক্টিভ। কারণ কি এখানে এই অংশ দিয়ে লোকটিকে কি করেছে, চিহ্নিত করা বা চিনার কাজটা করেছে। এই জন্য দ্য ম্যান হু কেম হিয়ার এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা দ্য ম্যানকে আইডেন্টিফাই করতে সাহায্য করেছে। এবার দেখো এটা অনেকটা রেস্ট্রিক্টিভ, মনে রাখো সব রেস্ট্রিক্টিভ ক্লজ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার অ্যাডভার্ব ক্লজ দেখো সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। তা এইখানে দেখো সে এমন ভাবে কথা বলে সে সব জানে। এই সব জানে এটাতে কি বোঝায়, যেন সব জানে এই অংশতে কি বোঝাচ্ছে, এই কথা বলার ধরনটা বোঝাচ্ছে, মানে তার জানার ধরনটা বোঝাচ্ছে। মানে সে সব জানার মানে সে মানে এক কথায় কি বোঝাচ্ছে, মানে সে যে সব জানে এটা তার কথায় বোঝা যাচ্ছে। তাহলে এই যে সে সব জানে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার আসি নন ডেসক্রিপটিভ ক্লজ। নন ডেসক্রিপটিভ ক্লজ আমরা কি জানি, অতিরিক্ত অর্থ দেয়। তারপর অতিরিক্ত অর্থ যেমন যদি আমি একটু বাংলা বাক্য দিয়ে বোঝাই, দেখো যে তোমাদের সাথে দেখা করেছে তার রাজীব তো একজনের নাম, এটা তো আমরা বুঝলাম, রাজীব একজন ব্যক্তি। তো এই অংশটুকু কি রাজীব সম্পর্কে কি করছে, অতিরিক্ত তথ্য দিচ্ছে। তো এই যে রাজীব হু মেড ইউ, যে তোমাদের সাথে দেখা করছে, স্টাডি অ্যাট ইউনিভার্সিটি, একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তার মানে এই হু মেড ইউ অল তোমাদের সবার সাথে, এই অংশটুকু হচ্ছে নন ডেসক্রিপটিভ ক্লজ। এবার আরেকটা ডেসক্রিপটিভ ক্লজ। ডেসক্রিপটিভ ক্লজ কি নাউন বা প্রোনাউনকে চিনতে সাহায্য করে। যেমন দেখো যে লোকটি রোজ এই রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি কিন্তু সবার কথা বলছি না, আমি স্পেসিফিক ভাবে একজন লোকের কথা বলছি এই রাস্তা দিয়ে হেঁটে যায়, মানে আমি ওই লোকটাকে চিনার ক্ষেত্রে এই হুম ওয়াক্স ইন দ্য রোড এভরিডে এই অংশটুকু ব্যবহার করছে। তো এই অংশটুকু দেখো এই অংশটুকু দেখো এই যে হু ওয়াক্স দিস রোড এভরি ডে, এই ম্যানকে কি করছে, চিহ্নিত করার কাজ করেছে। এই জন্য এই হু ওয়াক্স দিস রোড ইন দিস রোড এভরি ডে এই অংশটুকু ডেসক্রিপটিভ ক্লজ। যেমন এর ইংলিশটা হচ্ছে দ্য ম্যান হু ওয়াক্স দিস ইন দিস রোড এভরি ডে ইজ ভেরি অনেস্ট। এবার দেখো প্রেজেন্ট পার্টিসিপল ক্লজ। দ্য প্রেজেন্ট পার্টিসিপল ক্লজ কি দেখো, কলেজে গিয়ে সে আমার সাথে দেখা করলো, গোয়িং টু কলেজ হি মেট মি। আমি এখন একটু সংক্ষিপ্ত করছি।
কারণ তোমরা জেনে গিয়েছো প্রেজেন্ট পার্টিসিপল ক্লজ কি, পাস্ট পার্টিসিপল ক্লজ কি, পারফেক্ট পার্টিসিপল ক্লজ কি। যদি না জেনে থাকো, যদি না বুঝে থাকো, এখনো ইউ স্টিল ক্যান আস্ক মি। পাস্ট পার্টিসিপল ক্লজ দেখো প্রায় 30 বছর কারারুদ্ধ হয়ে সে খুব আত্মহত্যায় ছিল। In prison for nearly 30 years, he remained very confident. এটা একটা এই যে in prison for nearly 30 years, এটা একটা past participle clause। এবার দেখো পারফেক্ট পার্টিসিপল, কাজটি শেষ করে, তাহলে হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক আই রিটার্ন হোম, তাহলে হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক এটা কি একটা পাস্ট পার্টিসিপল ক্লজ। আশা করি বুঝাতে পারছি। এবার আসছে রিডিউস ক্লজ। রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো, রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজটা কি? রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে দেখো যেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজকে কি করে সংক্ষেপ করে, মানে রিডিউস ক্লজ ইজ এ টাইপ অফ ফ্রেজ, একটা ফ্রেজ। যেমন দেখো ইংরেজিতে লিখিত অনুচ্ছেদ পড়া, তার প্যারাগ্রাফ রিটেন ইংলিশ আর হার্ড টু রিড। তো এই যে প্যারাগ্রাফ রিটেন ইন ইংলিশ, এই যে রিটেন ইন ইংলিশ এই অংশটুকুকে বলা হয় রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা দেখো রিডিউস অ্যাডভার্বিয়াল ক্লজ, সঠিকভাবে ব্যবহার করলে, তাহলে এটা কি এটা একটা রিডিউস অ্যাডভার্বিয়াল ক্লজ। এটাও খুব উপকারী হতে পারে। তাহলে প্রপারলি ইউজ ইট ক্যান বি ভেরি। আমি আশা করি তোমাদের বোঝাতে পারছি। যদি না বোঝো তাহলে তোমরা কোশ্চেন করতে পারো আমাকে। এখন পূর্ববর্তী ক্লাসের কিছু অংশ হয়তো আমি বাদ দিয়ে দিয়েছিলাম, মানে তোমাদের আসলে উদাহরণস্বরূপ দেখাচ্ছিলাম, আমি সেটা আসলে বোঝানোর চেষ্টা করব। দেখা যাক সেই জিনিসগুলো আসলে পাওয়া যায় কিনা। দেখি আমার এতে আছে, দেখো এইবার দেখো আমি পেয়েছি। দেখো আমি এই কয়টা বাক্য আমি বোঝাতে চেষ্টা করছি। দেখো হি আস্কড মি হোয়ার হি ওয়েন্ট। তা আমরা কি জানি? আমরা যদি ভার্বকে কি, কাকে, কে দ্বারা প্রশ্ন করে কি পাই? নাউন অথবা প্রোনাউন পাই। তাহলে আমি যদি প্রশ্ন করি কি, দেখো সে আমাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, সে সে কোথায় গিয়েছে, তার মানে এটা তার উত্তর। তার মানে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তার মানে কি এটা কি এটা হচ্ছে একটা নাউন। নাউন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে হি আস্কড দ্য রিজন why he went there, why he went there। এই জিনিসটা দেখো, এই দেখো এটা যদি আমি প্রশ্ন করি আস্ক, আস্ক একটা ভার্ব, দা রিজন কি একটা ভার্ব। এই রিজনটা দেখো, এই রিজনটা দেখো, এই আমি এখন প্রশ্ন, সে কি জিজ্ঞাসা করলো, কারণ জিজ্ঞাসা করলো, কাকে জিজ্ঞাসা করলো, উত্তর হিসেবে এটা পাচ্ছি না। তার মানে কি এইটাও দেখো একটা নাউনের পরে পরে বসেছে। এটা হোয়াই হি ওয়েন্ট, এটাও কি বসেছে একটা প্রোনাউনের পরিবর্তে বসেছে। এটা নাউন ক্লজ, কারণ এটা অবজেক্ট, আর এটা অবজেক্ট না, এটা মূলত রিজনকে কি করছে মডিফাই করছে। এই জন্য হোয়ার হি ওয়েন্ট দেয়ার এটাকে বলে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার পয়েন্টটা দেখো হি ওয়েন্ট দেয়ার আই ওয়েন্ট, সে গিয়েছিল আমি যেখানে গিয়েছিলাম। এইটা দেখো এটা কিন্তু ভার্ব, এটা কিন্তু এটার অবজেক্ট না, এটা কি এটা তার অ্যাডভার্ব। যেমন ওইটাকে জিজ্ঞাসা করো সে কোথায় গিয়েছিল, আমি যেখানে, তার মানে কি ভার্বকে যদি তুমি কোথায়, কিভাবে, কেমন করে প্রশ্ন করে কি পাও, অ্যাডভার্ব পাও। এই জন্য আমরা ওয়েন্টকে কোথায় দিয়ে প্রশ্ন করে কি পাচ্ছি, হোয়ার হি ওয়েন্ট, এই অংশটুকুকে বলা হয় অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা দেখো দ্য প্লেস হোয়ার আই ওয়েন্ট, তার মানে কি আমি যেখানে গিয়েছিলাম সেই জায়গাটি খুব সুন্দর। তার মানে এই হোয়ার আই ওয়ান্ট এই প্লেসটাকে কি করছে, এটাকে ডিফাইন করে দিচ্ছে। এই জন্য এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়, এটাকে ডেসক্রিপটিভ ক্লজ বলা হয়। আশা করি তোমাদের বোঝাতে পারছি। আমি পরবর্তী ক্লাসে অ্যাডমিশন প্লাস চাকরির পরীক্ষাতে ক্লজ রিলেটেড যে কোশ্চেনগুলো আসছে সেইগুলো ব্যাখ্যা সহ সমাধান করে দেখাবো। আশা করি যদি তোমরা আমার সাথে থাকো অন্তত পক্ষে তোমাদের প্রিপারেশনের ঘাটতি থাকবে না। দিস ইজ মাই বিলিভ।
শুধু অ্যাডমিশন না, যারা এসএসসি অথবা এইচএসসি লেভেলে ইংলিশটা পরিপূর্ণ করে শিখতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্পিক, তাহলে অবশ্যই আমার ক্লাসগুলো ফলো করবে। মানে আমরা অনেকে বলে যে ইংলিশ আসলে ইংলিশ স্পিকিং গ্রামার দিয়ে হয় না, কিন্তু আমি দেখাবো ইংলিশ স্পিকিং আসলে গ্রামার দিয়ে হয়। হোপ হোপ ইউ উইল এনজয় ইউর ডে। আজকে এই পর্যন্ত। আমি তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাসটা স্থগিত করছি। থ্যাংক ইউ, সি ইউ এগেন, আল্লাহ হাফেজ।